দেখো, ফার্স্ট আমি তোমাদের দেখাই ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার। এখানে পুরো ফুল কন্টেন্ট প্রপার তোমাদের সিলেবাস অনুযায়ী পুরোটাই আপলোড করা আছে। ঠিক আছে, তোমরা দেখে নেবে, পুরোটাই ফুল সিলেবাস উইথ পিডিএফ পুরোটাই দেওয়া আছে। আর পরীক্ষার আগে সাজেশনস বা যা থাকে স্যারেদের ডাউট ক্লিয়ারিং সেশন সবই পেয়ে যাবে। এটার আপাতত এক্সট্রা কোনো ক্লাস হবে না। এক্সামের আগে তোমাদের যদি কোথাও ডাউট থাকে তখন স্যার ক্লাস নিয়ে নেবে। মাইক্রো প্রসেসর প্রীতম স্যার পড়াবে, দুটো ক্লাস নিয়েছে, একসাথেই ক্লাস হবে। আর বাকি সাবজেক্টগুলো আমি পড়াবো সব। ঠিক আছে, সিলেবাস এখানে আপলোড করা আছে, কারো দরকার পড়লে এখান থেকে নামিয়ে নিও। তো তোমাদের মেন যে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে পাওয়ার সিস্টেম 2 আর একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। আর ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার ওটাও তো তোমাদের মেন সাবজেক্ট, তাই না? মানে কম্পালসারি সাবজেক্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কম্পালসারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই তিনটে হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। আর বাকি যে তিনটে আমি চুজ করেছি, কিছু করার ছিল না, সব নেওয়া তো পসিবল নয়, এতগুলো সাবজেক্ট কে পড়াবে বলো। এবার ডিজিটাল কন্ট্রোল সিস্টেম যাদের আছে তারা ডিএসপি সাবজেক্টটায় অনেক কিছু সেম পাবে, যেমন তোমাদের জেট ট্রান্সফর্ম, জেট প্লেন অ্যানালাইসিস, স্টেট স্পেস অ্যানালাইসিস। দেখো এখানকার সিলেবাস যেটা আছে, আমি যদি ডিএসপিতে চলে যাই, ডিএসপি কিন্তু একটু শক্ত সাবজেক্ট, ভালো করে পড়তে হবে। এই যে জেট ট্রান্সফর্ম, ওকে, না পুরোটা মিলবে না, ওই কিছু কিছু জায়গা মিলবে। জেট ট্রান্সফর্মটা যেমন সেম আছে, তো যাই হোক আমরা ওটা আপাতত কন্ট্রোল সিস্টেম নিয়ে আমি কিছু বলছি না, কারণ কন্ট্রোল সিস্টেম আপাতত করা হচ্ছে না, পড়ানো হচ্ছে না। ঠিক আছে, বাকি তোমাদের জানোই কী কী সাবজেক্ট পড়ানো হবে। পাওয়ার সিস্টেম 2, তারপরে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, তারপরে হচ্ছে এইচভিডিসি ট্রান্সমিশন, এটা আমি পড়াবো। পাওয়ার সিস্টেম 2 আমি পড়াবো। ঠিক আছে, ইলেকট্রিক্যাল মেশিন ডিজাইন পড়ানো হবে না। তোমরা মোটামুটি মেশিন ডিজাইন যারা মেশিনে আমার ক্লাস করেছো তারা যদি একটু বই খুলে দেখো পারবে, সোজা জিনিস, খুব কঠিন কিছু নয়। আর ইলেকট্রিক্যাল অ্যান্ড হাইব্রিড ভেহিকলস, এই সাবজেক্টটাও আমি পড়াবো তোমাদেরকে। ঠিক আছে, বাকি পাওয়ার কোয়ালিটি ফ্যাক্টস কারো কলেজে নিয়েছে? এখানে কেউ আছো? এটা একটু চাপের সাবজেক্ট। এই বইটাই নেবে, পাওয়ার কোয়ালিটি ফ্যাক্টসের এই বইটা, NKR পাডিয়ার, নিউ এজ পাবলিকেশন, নিউ এজ ইন্টারন্যাশনাল। এটা কলেজ স্ট্রিটে পাওয়া চাপ আছে, অনলাইন থেকে যদি বই নিতে হয় অনলাইন থেকে বা থেকে নিতে পারো। এই সাবজেক্টটা আমি পড়েছি আমাদের মাস্টার ডিগ্রিতে, মানে এমটেকে গিয়ে। বাকি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই। ঠিক আছে, বাকি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সে আমি যা দেখলাম যে ইলুমিনেশন সিস্টেম, এগুলো সোজা জিনিস, যদি ইনকেস টাইম হয়ে যায় শেষে আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, বাকি কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, এটাও আমি জানি না। আর ভিএলএসআই মাইক্রো, এগুলো হচ্ছে না তোমাদের। ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার এগুলো তো হচ্ছে, বলেই দিলাম। তো যাই হোক, এই কটা সাবজেক্টই পড়ানো হচ্ছে, টোটাল 6টা সাবজেক্ট পড়ানো হবে। ঠিক আছে, তো পাওয়ার সিস্টেম 2 এটা একটাই বই, জেবি গুপ্তা, একটা বইতেই তোমরা মোটামুটি পাওয়ার সিস্টেমের সবই পাবে। ঠিক আছে, জেবি গুপ্তা, বইটার নাম হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। আগের সেমিস্টারও আমি বলেছি ওইটাই। ঠিক আছে, আর বাকি আর যে দুটো সাবজেক্ট, এইচভিডিসি, এইটাও হচ্ছে তোমার এই বইটাই, দ্বারা অথারটার নামটা ভুলে গেলাম, ওই নিউ তোমার নিউ এজ পাবলিকেশনেরই বই, এটাও বলে দিচ্ছি, 1 মিনিট, এখানে দেয়া আছে। ওই বই, একটা বই ভালো বই। আর এইচভিডিসি তোমরা কিছুটা জেবি গুপ্তা যদি পড়ো, জেবি গুপ্তাতেও পেয়ে যাবে। আর না পড়লেও হবে, আমি পুরো নোটস করেই পড়াবো, কোনো অসুবিধা নেই।
দেখিয়ে দিই এক মিনিট। এই যে হ্যাঁ, এই যে আর কে পাডিয়ার নিউ এজ ইন্টারন্যাশনাল পাবলিকেশন, ঠিক আছে, আর কে পাডিয়ার এই বইটাই। আর বাকি থাকলো হচ্ছে তোমাদের কি বলে হাইব্রিড ভেহিকলসের কিছু কেনার দরকার নেই কোনো বই বা কোনো কিছু, ওটা আমি তোমাদের একদম প্রপার সিলেবাস অনুযায়ী নোটস করেই পড়াবো, ঠিক আছে। কারণ যা সিলেবাস আছে এক জায়গায় সব কিছু পাবে না, মোটামুটি 2 বা 3টে বই কিনতে হবে ওটা যদি বই থেকে পড়তে চাও, তো দরকার নেই। ওকে, তো কলেজে ক্লাস শুরু হয়েছে তোমাদের? হ্যাঁ দাদা। বাহ, কলেজে পাওয়ার সিস্টেম 2তে কি শুরু করলো? ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন। ওকে স্যার আমাদের সার্কিট ব্রেকার। দেখি ডিস্ট্রিবিউশনে কি শুরু করেছে, এক মিনিট। প্রথমে ডিস্ট্রিবিউশন শুরু করে দিয়েছে, সার্কিট ব্রেকার ঠিক আছে। এই তো টাইপ অফ সাবস্টেশন, লোকেশান, এগুলো তাই তো, ফিডার, ডিস্ট্রিবিউটার, রেডিয়াল অ্যান্ড লুপ সিস্টেম। ওকে, বুঝতে পেরেছি। না, আমি তোমাদের প্রথমে ফল্ট অ্যানালাইসিস দিয়ে স্টার্ট করবো। হ্যাঁ, ফল্ট ইন ইলেকট্রিক্যাল সিস্টেম। ওকে, দেন আমরা এখান থেকে ফল্ট পড়ার পর আমরা এই প্রথম ইউনিট আর 4 নম্বর ইউনিট একসাথেই হয়ে যাবে। এই তোমার পার ইউনিট সিস্টেম এখান থেকে শুরু করব আমি। এই যে পার ইউনিট সিস্টেম, সিলেবাসটা গুছিয়ে দেয়া নেই, বাট পড়তে হবে গুছিয়েই, নাহলে বুঝতে পারবে না। আর এই যে 6 নম্বর ইউনিটটা যেটা তুমি বললে সার্কিট ব্রেকার বা রিলে, এটা একদম লাস্টে পড়বো, একদম এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাট ইনিশিয়ালি আমরা ফল্ট অ্যানালাইসিস দিয়ে স্টার্ট করব। স্যার হ্যাঁ বলো। বলছি কি স্যার, অনেক ভিজুয়াল কন্ট্রোল সিস্টেমটা রয়েছে, ওটাকে একটু দেখিয়ে দেবেন একটু। না, আমি আর কোনো কমিটমেন্ট করতে পারছি না, আমার টাইম হবে না। স্যার আমরা পাস করবো কি হয়ে যাবে? আমি তোমাদের সাথে কথা বলেই তো আমি বলেছি না যে এই কটা সাবজেক্ট পড়ানো হবে, কিছু করার নেই আমার। আমি কতগুলো সাবজেক্ট পড়াবো? তোমার একটা সাবজেক্ট পড়ালে আরেকজন আমাকে এখন বলবে স্যার ফ্যাক্টসটা একটু দেখিয়ে দিন, আবার ওকে দেখাতে গেলে আরেকজন আমাকে বলবে যে স্যার আরেকটা সাবজেক্ট। তো ইম্পসিবল ব্যাপার না, ওইটা তো পসিবলই না। চলো, সো পার ইউনিট সিস্টেম অ্যাট ফার্স্ট সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তোমরা সবাই তো জানো। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কেন করি বা কী জিনিস? হোয়াট ইজ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম? টেল মি। কোন একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে। কোনো একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে একটা সিঙ্গেল। হ্যাঁ, কোনো একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে একটা সিঙ্গেল লাইন দিয়ে, তাই না? আমরা এটা টিডিপিতে পড়ে এসেছি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো এইখানে আমরা দেখব পার ইউনিট সিস্টেম কি। অ্যাট ফার্স্ট আমরা একটু ডেফিনেশনটা লিখি, তারপর 1 বাই 1 আস্তে আস্তে আমরা বুঝতে থাকবো জিনিসগুলো। বলছে ইট ইজ ডিফাইন্ড as a ratio of actual value in any unit divide by base value ইন সেম ইউনিট। ওকে, তার মানে আমরা পার ইউনিট সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে, আমি তোমাদের একটা শর্টে একটা জিনিস বোঝাই। পার ইউনিট সিস্টেম মানে দেখো, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যখন তোমরা করেছো তখন দেখেছো যে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কেন করি। তার কারণ স্যার পাওয়ার সিস্টেমে অনেকগুলো জিনিস, সেভারেলস অফ থিংস আর দেয়ার। জেনারেটর আছে, তারপরে কি ট্রান্সফর্মার আছে, সার্কিট ব্রেকার আছে, রিলে আছে, তারপরে আমাদের বাসবার আছে, ট্রান্সমিশন লাইন আছে, লোড সিস্টেম, লোডে তো আরও বহু জিনিসপত্র থাকে। তো এই সমস্ত কিছু আমাদের কিন্তু ট্রান্সমিশন লাইনে আছে, মানে পাওয়ার সিস্টেমে আছে। তাহলে এবার সেই জিনিসগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিফাইন করলে আমাদের পক্ষে সেটাকে ক্যালকুলেট করা ইম্পসিবল। তার জন্য আমরা কি করি না, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করে
সিম্বলিক রিপ্রেজেন্টেশন দিয়ে সেটাকে ডিফাইন করি। সেরকমই পার ইউনিট সিস্টেম, এবার এই যে তুমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করলে, ডিফারেন্ট সেভারেল ইনস্ট্রুমেন্ট তুমি ওখানে ইউজ করলে, এবার প্রত্যেকটার রেটিং তো সমান নয়। কারো রেটিং আমরা পাওয়ার রেটিংয়ে লিখছি, কারো কারেন্ট রেটিং, কারো ভোল্টেজ রেটিং, কারো এনার্জি রেটিং, ডিফারেন্ট টাইপ অফ রেটিং। পাওয়ারের আবার 3টে রেটিং আছে, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এই যে বিভিন্ন ধরনের ইউনিট, একটা সিঙ্গেল সিস্টেমে এতগুলো ইউনিট, এগুলো অ্যাট এ টাইম তুমি যদি জিনিসটাকে ক্যালকুলেট করতে চাও, পুরো সিস্টেমের এফিসিয়েন্সি বের করতে চাও, সেটা তো ডিফিকাল্ট ব্যাপার। তার জন্যই মার্কেটে কিন্তু এসছে পার ইউনিট সিস্টেম। পার ইউনিট সিস্টেমটা কি, আমরা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে একটা সিঙ্গেল ইউনিট দিয়ে ডিফাইন করব, দ্যাট ইজ কল্ড আ পার ইউনিট। যার কোনো ইউনিট নেই, আমি ট্রান্সফরমারকেও পার ইউনিট দিয়ে ডিফাইন করব, ট্রান্সমিশন লাইনকেও পার ইউনিট দিয়ে ডিফাইন করব, জেনারেটরকেও পার ইউনিট দিয়ে ডিফাইন করব, সবাইকে একটা সিঙ্গেল ইউনিট দিয়ে ডিফাইন করব, দ্যাট ইজ কল্ড আ পার ইউনিট সিস্টেম। এ পার ইউনিট সিস্টেমে পার ইউনিট জিনিসটা হচ্ছে একটা রেশিও, অ্যাকচুয়াল ভ্যালু আর বেস ভ্যালুর মধ্যে একটা রেশিও। বেস ভ্যালু কাকে বলে? এবার বেস ভ্যালু জিনিসটা আমি তোমাদের যদি এক্সাম্পল দিতে চাই, ধরো তুমি যেমন মেজারমেন্ট পড়ানোর সময় আমি কথাটা বলেছিলাম যে ধরো তুমি উচ্চ মাধ্যমিকে পড়ো, তোমার ভাই মাধ্যমিকে পড়ে, তো তুমি উচ্চ মাধ্যমিকে তুমি পেয়েছো 400 নম্বর, আর ও মাধ্যমিকে পড়ে ও পেয়েছে 500 নম্বর, তাহলে কে ভালো পেয়েছে? তুমি তখন বলবে স্যার এটা এইভাবে তো বলা যাবে না, তার মানে আমাকে কী করতে হবে, পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে একজন পেয়েছে 400, সেটা কততে? 500তে পেয়েছে 400। আরেকজন পেয়েছে 500, সেটা কততে? 700তে পেয়েছে 400। এবার দুজনের মধ্যে কে ভালো আমাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করতে হবে। এবার শুধু 400 আর 500 দেখে তো আমি বলতে পারি না, কারণ দুটো ডিফারেন্ট ক্লাস। তাহলে এদের দুজনের মধ্যে কে ভালো বা কে ভালো নাম্বার পেয়েছে, তার জন্য আমার এই যে নিচের ভ্যালুটা কততে এক্সাম হয়েছে সেটা জানতে হয়েছে না। সো এই যে কততে এক্সাম হয়েছে এটা জানলে তুমি পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে পারো। ওকে, তো এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন বেস ভ্যালু যে কথাটা বলছি, বেস ভ্যালুটা হচ্ছে এই যে সিস্টেমটা, অ্যাকচুয়াল সিস্টেমটা কি বেসের ওপর দাঁড়িয়ে আছে, কি বেস ভ্যালুর ওপর দাঁড়িয়ে আছে, তার উপর বেস করে আমরা পার ইউনিট সিস্টেমটাকে বের করব। এবার বেস ভ্যালু জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে, যখন একটু এগোই তাহলে বুঝতে পারবে। চলো তাহলে পার ইউনিট ভ্যালু ইকুয়ালস টু কি বললাম, অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু। ওকে, অ্যাকচুয়াল ভ্যালু মানে যে ভ্যালুটা দেয়া আছে তোমাকে প্রবলেমের মধ্যে, বা যেটা তুমি দেখতে পাচ্ছ, যে ধরো একটা ট্রান্সফর্মার রেটিং দেয়া আছে 10 kVA রেটিং দেয়া আছে, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়াল ভ্যালু। বেস ভ্যালুটা হচ্ছে যে ইন্টারকানেক্টেড সিস্টেমটা আছে, ওই সিস্টেমের সবথেকে বেশি রেটিংয়ের যে এলিমেন্টটা, তার যে ভ্যালুটা, দ্যাট ইজ কল্ড আ বেস ভ্যালু। আমি আসছি বেস ভ্যালুতে। লেখো, আমি একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্রয়িং করছি আগে। এটা ট্রান্সফর্মার 1, এটা ট্রান্সফর্মার 2। এটা ধরো আমাদের একটা লোড আছে, এটা কি নিয়েছি আমি, লোড এম লিখেছি, মানে মোটর ধরে নিলাম, এটা মোটর আছে লোডে, ঠিক আছে। তো এখানে জেনারেটর 11 kVর একটা জেনারেটর আছে, 20 MVA। এটা কি রেটিং বলো দেখি? এটা কি রেটিং? MVA কি রেটিং? এটা আমাদের স্টেপ আপ ট্রান্সফর্মার আছে 11 kV টু 220 kV, 10 MVA।
এটা আমাদের ট্রান্সমিশন লাইন আছে, ওকে। এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার আছে 220 কেভি টু 22 কেভি, 15 MVA, x equals to 5%। তাহলে এটা আমাদের কি পাওয়ার রেটিং দেওয়া আছে না, অ্যাপারেন্ট পাওয়ার রেটিং মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ার কার রেটিং? অ্যাপারেন্ট পাওয়ার, ওকে। আর এক্সটা কি? এক্সটা হচ্ছে আমাদের রিয়াক্টেন্স, ওকে। একটা রিয়াক্টেন্স আর টু টাইপ, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স, রাইট। তো এইখানে জেনারেটরের রিয়াক্টেন্স দেয়া আছে 10%, 0.1 পার ইউনিট। এই দুটো হচ্ছে আমাদের বাসবার। আর লোডটা দেয়া আছে 22 কেভি, 15 MVA, 8% মানে 0.08 পার ইউনিট, ওকে। তো এইটা আমাদের কি স্যার? এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ওকে। এবার এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে আমরা কি করে বেস ভ্যালুকে সিলেক্ট করতে হয়, তাহলে দেখো একটা পার্টিকুলার সিস্টেমে কত কিছু কানেক্টেড আছে, জেনারেটর আছে, বাসবার আছে, ট্রান্সফরমার আছে, ট্রান্সমিশন লাইন আছে, আবার ট্রান্সফরমার, আবার লোড, ঠিক আছে। তাহলে আমরা কি করে বেস ভ্যালুকে কালেক্ট করবো বা লিখবো কি করে, বা জিনিসটা কি অ্যাকচুয়ালি? সিলেকশন অফ বেস ভ্যালু। Base value in power system are also selected that the per unit value is remain approximately unity, is remain unity। বলছে বেস ভ্যালু ইন পাওয়ার সিস্টেম আর অলসো সিলেক্টেড দ্যাট দ্য পার ইউনিট ভ্যালু ইজ রিমেইন অ্যাপ্রক্সিমেটলি ইউনিটি। এমনভাবে আমাকে বেস ভ্যালু সিলেক্ট করতে হবে পাওয়ার সিস্টেমে যেখানে পার ইউনিট ভ্যালুটা ইউনিটির কাছাকাছি, মানে একের কাছাকাছি চলে যায়। তাহলে কিভাবে সিলেক্ট করব? নেক্সট পয়েন্ট লেখো, যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে। জেনারেটর হ্যাভিং highest generating capacity is considered as a base value। তাহলে জেনারেটর হ্যাভিং হাইয়েস্ট জেনারেটিং ক্যাপাসিটি, তাহলে জেনারেটরের জেনারেটিং ক্যাপাসিটি সব থেকে বেশি হয়, তাই আমরা জেনারেটরের যে ভ্যালুগুলো প্রত্যেকটাকে অ্যাজ এ বেস ভ্যালু ধরে আমরা সিস্টেমটাকে ক্যালকুলেট করি, ওকে, কনসিডার অ্যাজ এ বেস ভ্যালু। দেখো জেনারেটর কি করে, তুমি যদি বলো যে স্যার এখানে 11 কেভি তৈরি হচ্ছে, এখানে তো ট্রান্সমিশন লাইনে 220 কেভি যাচ্ছে। অ্যাকচুয়ালি ভালো করে ব্যাপারটা ভাবো, জেনারেটর এখানে যে 11 কেভি হচ্ছে, তুমি এটাকে স্টেপ আপ করছো, তাহলে স্টেপ আপ করার জন্য কারেন্টটা তো কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, পাওয়ার যে রেটিংটা, এটা তো জেনারেটরের সব থেকে বেশি, পাওয়ার রেটিংটাই তো সব। পাওয়ার ইকুয়ালস টু, আমরা যদি দেখি অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই,
তাহলে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, আলটিমেট গুণফলটা কি থাকবে? সেমই থাকবে, আলটিমেট গুণফলটা সেমই থাকবে। তাহলে হাইয়েস্ট পাওয়ার রেটিং কার থাকে? জেনারেটরের। তাই জেনারেটরের যে ভ্যালুগুলো, সেটা ভোল্টেজ হোক বা পাওয়ার হোক, সেটাকেই আমরা অ্যাজ এ বেস ভ্যালু ধরি। আর বেস ভ্যালুটা এমনভাবেই ধরতে হবে যাতে পার ইউনিট ভ্যালুটা 1-এর কাছাকাছি যায়। ওকে, তাহলে দেখো S equals to V into I, অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি স্যার? ভি স্কোয়ার বাই জেড। কেন? তার কারণ আই ইকুয়ালস টু কী হবে? ভি বাই জেড। এখানে জেড মানে কি? ইম্পিডেন্স। তুমি সিস্টেমটা কি? এসি। আর এখানে আসবে না। জেড ইকুয়ালস টু কী হয়? আর প্লাস জে এক্স। এই এক্সের ভ্যালু যদি ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ দুটো কম্পোনেন্টই থাকে তখন আমাদের এক্সএল মাইনাস এক্সি আসে, আর যদি না আসে তাহলে আর প্লাস জে এক্স। শুধু একটা কম্পোনেন্ট থাকলে এক্সএল বা এক্স লিখি আমরা। তাহলে অ্যাকচুয়ালি টোটাল যে ওহমিক কোয়ান্টিটিটা সেটা জেড বা ইম্পিডেন্স দিয়ে আমরা ডিনোট করি। ওকে, তো ভি স্কোয়ার বাই জেড বা আই স্কোয়ার ইন্টু আর এরকমও লিখি আমরা। তো এইটা আমাদের হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু। ওকে, এবার নেক্সট পেজে যাচ্ছি। কোথাও ডাউট আছে? এইটুকু যা বললাম, ডাউট থাকার কিছু নেই, সোজা জিনিস, জাস্ট স্টার্ট করেছি, আস্তে আস্তে ডাউট আসবে। ফর সিঙ্গেল ফেজ সিস্টেম, for single phase system base voltage KV base, আমরা এখন মানে আজকের ক্লাসটা শুধু ফর্মুলার উপরেই যাবে বলতে গেলে। আর বেস পাওয়ার কি হবে? এমভিএ বেস অথবা কেভিএ বেস। ঠিক আছে, তাহলে ফর সিঙ্গেল ফেজ সিস্টেম মানে একটা ফেজ একটা নিউট্রাল, বেস ভোল্টেজ হবে কেভি বেস আর বেস পাওয়ার হবে এমভিএ বেস আর কেভি বেস কেভিএ। ওকে, তাহলে এইখান থেকে আমরা যদি বেস কারেন্টটাকে ক্যালকুলেট করি, বেস কারেন্ট IB equals to KVA base কারেন্ট ইকুয়ালস টু কী হয়? S ইকুয়ালস টু V ইন্টু I। তাহলে কারেন্ট ইকুয়ালস টু কী হবে? S বাই V। S মানে কি স্যার? পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, এই জন্য KVA লিখেছি আমি, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে পাওয়ার বাই কী হবে? ভোল্টেজ। ভোল্টেজ মানে কেভি বেস। তাহলে আমি যখন বেস কারেন্টকে ক্যালকুলেট করব, তাহলে ভালো করে এই ছবিটায় দেখো তো, ওইটা পেয়ে হবে, এই ছবিটায় ভালো করে দেখো। আমাদের এখানে যে জেনারেটরের রেটিং দেয়া থাকে, এখানে কারেন্ট রেটিং কিন্তু দেয়া থাকে না, ভোল্টেজ আর পাওয়ার রেটিং দেয়া আছে। তাহলে এই দুটোর থেকে আমরা কি বের করে নেব? বেস কারেন্টটাকে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে বেস কারেন্ট পারবো আমরা। এবার আমাকে কি দরকার? আমার বেস ইম্পিডেন্স দরকার। বেস ইম্পিডেন্স কি হবে? জেড বেস। এই জেড বেস ইকুয়ালস টু, বেস ইম্পিডেন্সকে আমরা জেড বেস বলছি, ইম্পিডেন্স মানে জেড। এই জেড বেস ইকুয়ালস টু কী হবে তোমরা জানো ভালো করে, জেড ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই এস। এই তো এক্ষুনি দেখলাম আমরা এই জায়গাটায়। তাহলে এই জেডটা যদি এখানে চলে যায়, ভি স্কোয়ার বাই এস হয়ে যাবে। এস ইকুয়ালস টু ভি ইন্টু আই, আই ইকুয়ালস টু ভি বাই জেড। এখানে লিখে দিচ্ছি
তাহলে আই এর জায়গায় ভি বাই জেড বসালে ভি স্কোয়ার বাই জেড, তাহলে জেড ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই এস। তাহলে জেড ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই এস যদি হয়, তার মানে ভোল্টেজ বেসের স্কোয়ার বাই পাওয়ারের বেস। এই ভোল্টেজ বেসের স্কোয়ার মানে কেভি বেসের স্কোয়ার বাই কেভিএ বেস, তাই তো? এবার তোমরা এই জিনিসটা দেখবে সব জায়গায় এরকমভাবে লেখা আছে, এই দুটোকে এক সেম করার জন্য, তাহলে কি হয়, অঙ্কটা অনেক ইজি হয়ে যায়, শর্টে কেটে যায়। এটা আমাদের ভোল্টেজ রেটিং বাই পাওয়ার রেটিং লিখেছো। এবার ভোল্টেজ কেভি মানে কত, 10⁻³ না? তার যদি স্কোয়ার করো কত হবে, 10⁶। তাহলে 10⁶ ওপরে আছে, আর নিচে কেভিএ বেস মানে 10⁻³। তাহলে দুটোকে যদি আমরা সেম রাখতে চাই, তাহলে ফর ক্যালকুলেটিং পারপাস আমাদের জন্য জিনিসটা হেল্পফুল। তার জন্য আমরা এইভাবে লিখি, কেভি বেসের স্কোয়ার বাই এমভিএ বেস। ঠিক আছে? তাহলে এইখানে 10⁻³ স্কোয়ার করলে তাহলে এটা আমাদের 6 হলো, 10⁶ হলো, আর এমভিএ বেস ধরে নিলে একবারে কি হয়ে যাবে, 10⁶। তাহলে অঙ্কগুলো করতে সুবিধে হয়। এবার যদি কেউ ভাবো যে না স্যার আমি এইটা দিয়েই করব, কোনো অসুবিধা নেই, করো। তাহলে তুমি শুধু দেখে শুনে ভ্যালুগুলো বসাবে, ব্যাস এইটুকুই, আর কিছু না। ঠিক আছে, চলো এবার এটা আমাদের সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য আমরা দেখলাম। এবার থ্রি ফেজ সিস্টেমের জন্য দাঁড়াও, থ্রি ফেজ সিস্টেম দেখার আগে আর কয়েকটা জিনিস একটু দেখার আছে। ফ্রম পাওয়ার ইকুয়েশন বা ফ্রম পাওয়ার ট্রায়াঙ্গেল যদি বলি, পাওয়ার ট্রায়াঙ্গেল বলো এটাকে, from power triangle we know that apparent power equals to active power plus j q reactive power, তাই তো? apparent powerটাকে কি বলে বলো তো অ্যাকচুয়ালি? টোটাল পাওয়ার। apparent power অ্যাকচুয়ালি হচ্ছে টোটাল পাওয়ার। তাহলে টোটাল পাওয়ার ইকুয়ালস টু অ্যাক্টিভ পাওয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ার। এই যে ভ্যালুগুলো, এগুলো ধরে নাও ইনিশিয়ালি তোমাকে যে ভ্যালুগুলো এক্সামে ধরো কোনো একটা অঙ্কে দিয়ে দিচ্ছে, সেটা অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে এগুলো সব কি অ্যাকচুয়াল, ACT লিখছি আমি, অ্যাকচুয়াল ভ্যালু। এগুলো সব অ্যাকচুয়াল ভ্যালু। এবার কোনো কিছু দিয়ে ভাগ করতে হবে। আমি যদি এটাকে পার ইউনিট সিস্টেমে কনভার্ট করতে চাই, পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করতে চাই, তাহলে কি আসবে? তাহলে বোথ সাইড আমাকে পার ইউনিট ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। সরি, পার ইউনিটে কনভার্ট করতে গেলে বোথ সাইড আমাকে বেস ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। তাহলে এস অ্যাকচুয়াল বাই এস বেস। তাহলে এটা কি হলো, পার ইউনিট অ্যাপারেন্ট পাওয়ার। এবার তুমি এইখানে বেস ভ্যালু দিয়ে এক সাইডে ভাগ করলে হবে না তো, সমান সমানের দুদিকেই করতে হবে। তাহলে আমি এই ইকুয়েশনে সমান সমানের দুদিকেই এস বেস দিয়ে ভাগ করলাম। তোমাদের একটা কথা বলি, পাওয়ার সিস্টেম 2 প্রথম 4-5টা ক্লাস কিন্তু চাপের, ঠিক আছে? তারপর আস্তে আস্তে ভালো লাগবে আর সোজা জিনিসগুলো আসবে। লোড ফ্লো অ্যানালাইসিসও একটু চাপের আছে। আর ওই রিলে সার্কিট ব্রেকার ওগুলো হচ্ছে মুখস্থর পার্ট, ওগুলোর মধ্যে তেমন মানে হাইফাই কোনো ব্যাপার নেই, সোজা জিনিস ওগুলো। মেন জায়গা হচ্ছে এগুলো সিঙ্গেল আমাদের পার ইউনিট সিস্টেম, ফল্ট অ্যানালাইসিস, লোড ফ্লো অ্যানালাইসিস, এগুলো চাপের জায়গা। আমি আগে এগুলো করিয়ে নেব, ঠিক আছে? আর এগুলো দরকার লাগবে আমার পরে। তো এই জায়গাটাকে আমরা এটাকে কি লিখতে পারি? আরে বাপরে, এটা আবার কি হলো? এটাকে আমরা লিখতে পারি এস পার ইউনিট, এখানে পি অ্যাকচুয়াল বাই এস বেস
প্লাস জে ইন্টু কিউ অ্যাকচুয়াল বাই এস বেস। তাহলে এইখান থেকে ক্যালকুলেট করার পর জিনিসটা কি আসছে দেখো, এস পার ইউনিট ইকুয়ালস টু পি অ্যাকচুয়াল বাই এস বেস। দেখো কোনো কিছুর পার ইউনিট ভ্যালু তারই অ্যাকচুয়াল ভ্যালু এবং তারই বেস ভ্যালু নেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি পার ইউনিট সিস্টেমের ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ পাওয়ার আর রিয়াক্টিভ পাওয়ারকে ডিফাইন করব তখন অ্যাজ এ বেস ভ্যালু অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু আসে। দেখো এখানে ডেফিনেশনটা যদি দেখো, ডেফিনেশনটাও কিন্তু সেরকমভাবেই বলা আছে, ইট ইজ ডিফাইন অ্যাজ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল ভ্যালু ইন এনি ইউনিট ডিভাইডেড বাই বেস ভ্যালু ইন সেম ইউনিট। তার মানে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু, দ্যাট ইজ কল্ড আ পার ইউনিটস ভ্যালু, কিন্তু ইউনিট সেম হতে হবে। তাহলে আমরা এইখানে পি অ্যাকচুয়াল এর ইউনিট আর এটার ইউনিট কিন্তু ডিফারেন্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যখনই আমাদের অ্যাক্টিভ পাওয়ার এবং রিয়াক্টিভ পাওয়ার আমরা ডিফাইন করব, তার বেস ভ্যালু হিসেবে অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালুই কিন্তু আসবে। তাহলে পি পার ইউনিট প্লাস জে কিউ পার ইউনিট। সেমভাবে এটা পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আসলো, সেমভাবে ফ্রম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমরা কি লিখতে পারি? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল মানে বুঝতেই পারছো, এটা আমাদের কি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে কী কী থাকে? টেল মি হোয়াট ইজ ইট? এই দুটো কী জিনিস? ইন্ডাক্টর ক্যাপাসিটর না, এটা আর এটা এক্স, এক্ষুনি তো লিখলাম, বুঝতে পেরেছো বেসটা কতটা নড়বড়ে আছে? পি কিউ আর এটা এস। দেখো পাস করে কোনো লাভ নেই ইঞ্জিনিয়ারিংয়ে, পাস তো সবাই করছে, আমাদের সময়ও সবাই করেছে, কোনো লাভ নেই। ভালো করে পড়ো, জিনিসগুলো জানতে হবে ভাই। আর এক্স জেড, ঠিক আছে? তাহলে এই যে কম্পোনেন্ট, এটা রেজিস্ট্যান্স, রিয়াক্টেন্স আর এদের যে রেজাল্টেন্ট সেটাই জেড। তাহলে এইখান থেকেই তো আমরা লিখি কি, জেড স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটাই তো আমাদের কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ইকুয়েশন, জেড স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বা এইখান থেকে আমরা কি লিখি, এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইটাও লেখা যায়, আবার এটাও লিখি। আর এটাকে যদি কমপ্লেক্স ফর্মে লিখি তখন এইভাবে লিখি, জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্স। ঠিক আছে? এই জন্যই আমি তখন লিখলাম ফ্রম পাওয়ার ট্রায়াঙ্গেল, আর এটা ফ্রম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তাহলে এই যে ভ্যালুগুলো এখানে সব দেয়া আছে, এগুলো সব অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ভ্যালু। এটা এ দিয়ে শুধু আমি লিখছি আপাতত, এগুলো সব অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে এটাকে যদি আমাকে ভেঙে লিখতে হয়, তাহলে আমি বোথ সাইড কী করব, বেস ভ্যালু দিয়ে ভাগ করে দেবো। তাহলে জেড অ্যাকচুয়াল বাই জেড বেস। আর অ্যাকচুয়াল বাই জেড বেস প্লাস জে তাহলে এটাকে আমরা বলি জেড পার ইউনিট ইকুয়ালস টু, এটা হচ্ছে আর পার ইউনিট আর এটা এক্স পার ইউনিট। তাহলে এইখান থেকে আরেকটা কি জিনিস পেলে তোমরা, এইখান থেকেও দেখো, এইখান থেকে শর্ট কোশ্চেন বহুতবার এসছে তোমাদের এক্সামে, যে আর পার ইউনিট সিস্টেমের ক্ষেত্রে আমরা অ্যাজ এ বেস ভ্যালু কাকে সিলেক্ট করি, বা জেড বেস এটা কি ট্রু অর ফলস। ঠিক আছে? তো সবসময় মনে রাখবে, অ্যাক্টিভ আর রিয়াক্টিভ পাওয়ারের ক্ষেত্রে সবসময় এস বেস আসে বা অ্যাপারেন্ট পাওয়ারের বেস আসে, আর রেজিস্ট্যান্স
আর রিয়াক্টেন্স এই দুটোর জন্য জেড বেস আছে বা ইম্পিডেন্স বেস ইউজ করা হয়। ওকে, তাই আমরা ফর এ সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য কার কি পার ইউনিট ভ্যালু হবে বা কার কি বেস ভ্যালু হবে সেগুলো একবার দেখলাম। প্রথমে এইখানে বেস ভ্যালু কেভি বেস, পাওয়ারের জন্য এটা, কারেন্টের জন্য কিভাবে বেস ভ্যালু, আর এটা ইম্পিডেন্স ভ্যালু। ঠিক আছে, নেক্সট পেজে আসছি ফর আ 3 ফেজ সিস্টেম। আমরা অনলি আজকে ফর্মুলাগুলোই লিখব শুধু। ফর 3 ফেজ সিস্টেম এখানে এস 3 ফেজ মানে অ্যাপারেন্ট পাওয়ার ইন 3 ফেজ কি হয়, √3 ইন্টু ভিআই। ওকে, √3 ইন্টু ভিআই। এবার এইখান থেকে আমরা এটাকে আবার লাইন ভোল্টেজ দিয়ে যখন কনভার্ট করি ভিএল স্কোয়ার বাই আই লিখি, ভিএল স্কোয়ার বাই আই। এটা কী করে হচ্ছে, ঠিক আছে, সরি ভিএল স্কোয়ার বাই আই কেন বলছি, জেড, ঠিক আছে, ভিএল স্কোয়ার বাই জেড। অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা কি ফর 3 ফেজ সিস্টেমের জন্য, পাওয়ারের ফর্মুলা কি, যখন এস লিখি আমরা √3 ইন্টু ভিএল আইএল কস ফাই, এটা √3 ইন্টু ভিএল আইএল। অ্যাক্টিভ পাওয়ারকে যখন লিখব ভিএল আইএল কস ফাই, আর অ্যাপারেন্ট পাওয়ার আর রিয়াক্টিভ পাওয়ারকে যখন লিখব √3 ভিএল আইএল সাইন ফাই। ওকে, তো এটা আমাদের সব কি ভ্যালু দেওয়া আছে, লাইন ভোল্টেজে দেওয়া আছে। এটা আমাদের অ্যাপারেন্ট পাওয়ারকে ভিএল স্কোয়ার বাই আইও লেখা যায়। সেমভাবে বেস ভোল্টেজ ইকুয়ালস টু কেভি বেস, আর বেস পাওয়ার ইকুয়ালস টু এমভিএ বেসও নিতে পারি অথবা কেভিএ বেসও নিতে পারি, একই ব্যাপার। আলটিমেট কেভি নাও মানে 10⁻3, এমভিএ নিচ্ছে মেগা মানে 10⁶। তাহলে এখান থেকে আমাদের আই বেস কি হবে স্যার, আই বেস হবে এস বাই √3 ইন্টু ভি। এই যে ফর্মুলা থেকে আই ইকুয়ালস টু কী হবে, এস বাই √3 ইন্টু ভি। তাহলে এইখান থেকে এস মানে কত স্যার, এস মানে হচ্ছে আমাদের কেভিএ বেস বাই √3 ইন্টু কেভি বেস। ওকে, আর বেস ইম্পিডেন্স তাহলে কি হবে, বেস ইম্পিডেন্স জেড বেস in 3 phase equals to V base square by S base, V base square by S base। ওকে, বেস ইম্পিডেন্স ইকুয়ালস টু কি, বেস ইম্পিডেন্স ইকুয়ালস টু তো ওটাই আসছে, তাই না, এই যে ভিএল স্কোয়ার বাই জেড, তাহলে জেডটাকে উপরে তুলে দিলে ভিএল স্কোয়ার বাই এস হবে, এটাই লিখেছি আমি। তাহলে এইটাকে আমরা ডিফাইন করতে পারি কেভি বেসের স্কোয়ার বাই এমভিএ বেস। ওকে, তাহলে সুতরাং জেড বেস ইন
single phase system, Z base in 3 phase system both are same. ওকে, দেখো সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য কেভি বেসের স্কোয়ার বাই এমভিএ বেস লিখেছিলাম, এই তো এখানে কোথায় লিখলাম, এই তো উপরে, ওখানেও সেমই এসছে, এই যেটা বেস কারেন্ট, এই যে বেস ইম্পিডেন্স, এই যে এটা 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 এখানেও সেমই এসছে, ঠিক আছে, বেস ইম্পিডেন্স। এবার এক্স পার ইউনিট আমি তোমাদের দেখালাম, এক্স পার ইউনিট সিস্টেম বুঝতে পেরেছো। এবার জেড, জেড পার ইউনিট, তাহলে জেড পার ইউনিট ইকুয়ালস টু, আমাদের অঙ্কে কি দেয়া থাকবে, শুধু অ্যাকচুয়াল ভ্যালু দেয়া থাকবে, আমাদের পার ইউনিট ভ্যালু বের করতে হবে। আর পার ইউনিট ভ্যালু বের করার জন্য আমাদেরকে সবসময় ক্যালকুলেট করতে হবে বেস ভ্যালু। ওকে, সবসময় আমাদেরকে বেস ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে জেড পার ইউনিট ইকুয়ালস টু জেড অ্যাকচুয়াল বাই জেড বেস। ওকে, এখান থেকে কিছু থিওরি লেখানোর আছে, আগে লিখে নাও। ইফ ওয়ান্স দ্য বেস দাঁড়াও দাঁড়াও এটা once the base is selected, if once the base is selected, then it's remains same throughout the network, if transformer is present or not. Okay, if once the base is selected, একবার যখন আমরা বেসটাকে সিলেক্ট করব, then it's remain same throughout the network if transformer is present or not. এটা কোথা থেকে ওরা বলতে চেয়েছে, এই যে এখান থেকে। এই যে আমরা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্রয়িং করেছি না এখানে, এখান থেকে ওরা বলেছে যে আমি যখন একবার বেস ভ্যালু ধরে নেব, সেটা পুরো ডায়াগ্রামে বা পুরো সিস্টেমে সবার জন্য বেস ভ্যালু সেম হবে ইফ ট্রান্সফর্মার প্রেজেন্ট অর নট, ট্রান্সফর্মার থাক অথবা না থাক সিস্টেমে কোনো অসুবিধা নেই। এবার নেক্সট পয়েন্টে কি বলেছে, বাট দ্য বেস ভোল্টেজ will not remain same throughout the network if transformer is present is change in changes in proportion to transformation ratio.
ট্রান্সফরমেশন রেশিও। ওকে, বলছে যে বাট দ্য বেস ভোল্টেজ উইল নট রিমেইন সেম থ্রু আউট দ্য নেটওয়ার্ক। বেস ভোল্টেজটা শুধু, বেসের ভোল্টেজটা শুধু সম্পূর্ণ নেটওয়ার্কে সেম হবে না যদি ট্রান্সফরমার প্রেজেন্ট থাকে। ইট চেঞ্জ প্রপোর্শন দ্য ট্রান্সফরমেশন রেশিও। তখন কারণ ট্রান্সফরমার কী করে, ভোল্টেজটাকে স্টেপ আপ স্টেপ ডাউন করে, তাহলে ভোল্টেজ স্টেপ আপ যদি ভোল্টেজ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বেস ভ্যালু তো চেঞ্জ হবে। তার জন্য সিস্টেমে যদি ট্রান্সফরমার প্রেজেন্ট থাকে তাহলে ট্রান্সফরমেশন রেশিওর ওপর ডিপেন্ড করে বেস ভোল্টেজটা চেঞ্জ হবে। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো আই থিঙ্ক। এগুলো সব আমরা যখন প্রবলেমগুলো করব এখানে আমাদের অ্যাপ্লিকেবল হবে। ইফ দ্য ট্রান্সফরমার ইজ নট প্রেজেন্ট, ইফ দ্য transformer is not present, then base voltage will also remain same. এবার কোনো কারণে কোনো সিস্টেমে যদি ট্রান্সফরমার না থাকে, কোনো ম্যাথামেটিক্সে ট্রান্সফরমার দিল না, সেক্ষেত্রে কি হবে, বেস ভোল্টেজটা সেম হবে। বলো সবাই লিখেছো? তাহলে আমি আগে কয়েকটা ছোট ছোট অঙ্ক করাবো, তারপর আবার নেক্সট ফর্মুলায় আসবো। 1 মিনিট দাঁড়াও। First problem, base impedance of a 100 kV system operating at 25 MVA is কি হবে বলো? এটা এখানে ড্যাশ দেয়া আছে, কি করবে? Base impedance of a 100 kV system operating at 25 MVA is বেস ভ্যালুতে ডিভাইড করতে হবে। হ্যাঁ একদম। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে? বেস ইম্পিডেন্স বের করতে বলেছে, তাই না?
z equals to v square by s, we know that. তাহলে এখানে কি বলেছে দেখো, বেস ইম্পিডেন্স অফ আ 100 কেবি সিস্টেম অপারেটিং অ্যাট 25 MVA, তার মানে আমাদের ভোল্টেজ রেটিং দেয়া আছে আর পাওয়ার রেটিং দেয়া আছে, ভোল্টেজ রেটিং দেয়া আছে, পাওয়ার রেটিং দেয়া আছে, আমাকে বেস ইম্পিডেন্স বের করতে বলেছে। সোজা জিনিস। তাহলে উপরে ভোল্টেজের ভ্যালু, তাই তো 100 ইন্টু 10 টু দি পাওয়ার 3 স্কোয়ার, আর এখানে 25 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা কিসে দেয়া আছে, এমভিএতে দেয়া আছে, তাই 10 টু দি পাওয়ার 6। তাহলে এইখান থেকে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 ক্যান্সেল, 100কে স্কোয়ার করলে 100 ইন্টু 100 বাই 25, তাহলে 4 মানে 400 ওহম, এটাই আনসার। দিস ইজ আ শর্ট কোশ্চেন। তাহলে বেস ইম্পিডেন্স কত কীভাবে বেরোলো, তো এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো? কিছুই না, বেস ভ্যালু, এগুলো সব বেস ভ্যালু দেওয়া আছে, এটাও বেস ভ্যালু, এটাও বেস ভ্যালু, এটাও বেস ভ্যালু। আমরা এখনও পার ইউনিট ভ্যালু বের করিনি, এটা জাস্ট বেস ভ্যালু বের করলাম। তার মানে আমাকে যদি ভোল্টেজ রেটিং আর পাওয়ার রেটিং দিয়ে দেয়, তাহলে আমি ইম্পিডেন্সের বেস ভ্যালুটা বের করতে পারবো। এনিওয়ান, এনি ডাউট, টেল মি। The impedance of a generator 0.2 ohm, find the per unit value if the voltage and MVA rating is 10 kV and 50 MVA. respectively. বলো কি হবে? বলছে দ্য ইম্পিডেন্স অফ আ জেনারেটর, জেনারেটরে ইম্পিডেন্স দেওয়া আছে, ফাইন্ড দ্য পার ইউনিট ভ্যালু ইফ দ্য ভোল্টেজ অ্যান্ড এমভিএ রেটিং, মানে ভোল্টেজ রেটিং আর পাওয়ার রেটিং ইজ এত অ্যান্ড এত, তাহলে পার ইউনিট ইম্পিডেন্স কত হবে? করো ঝটপট। বলো বলো বলো। কি করবে এটাকে, কি করতে হবে বলো? আমাকে বের করতে বলেছে কি, ফাইন্ড দ্য পার ইউনিট ভ্যালু। এইখানে কি দেয়া আছে, এই ভ্যালুটা কি ভ্যালু বলো তো দেখি, এটা হোয়াট ইজ ইট, এটা কি ভ্যালু দেয়া আছে? ইম্পিডেন্স। ইম্পিডেন্সের কি ভ্যালু? ইম্পিডেন্সের এখন তিনটে ভ্যালু হবে, একটা পার ইউনিট, একটা অ্যাকচুয়াল আর একটা বেস ভ্যালু। তাহলে কোন ভ্যালুটা এখানে দেয়া আছে? জেনারেটর কি আছে, মানে এটা বেস ভ্যালু হবে না,
এটা যদি কোনো কিছু লেখা না থাকে তার মানে ওটা অ্যাকচুয়াল ভ্যালু। এইখানে ভালো করে দেখো, দ্য ইম্পিডেন্স অফ আ জেনারেটর এত, ফাইন্ড দ্য পার ইউনিট ভ্যালু ইফ দ্য ভোল্টেজ অ্যান্ড এমভিএ রেটিং ইজ এত রেসপেক্টিভলি। এগুলো বেস ভ্যালু আর এটা অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে? তাহলে আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা কি জানি স্যার, জেড পার ইউনিট ইকুয়ালস টু জেড অ্যাকচুয়াল বাই জেড বেস, ঠিক আছে? তাহলে আমরা জেড অ্যাকচুয়াল ভ্যালুটা জানি 0.2, আমার লাগবে জেড বেস, তাহলে জেড বেস এবার বের করব। তাহলে জেড বেস বের করার জন্য কি লাগে, কেভি বেসের স্কোয়ার বাই এমভিএ বেস। সুন্দর সোজা অঙ্ক একদম। কেভি বেস মানে কত, 10 টু দি পাওয়ার আর 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 50 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এইখান থেকে 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 কেটে গেল, আর 10 স্কোয়ার মানে 100 বাই 50 মানে 2 ওহম বেস ভ্যালু বেরোলো। তাহলে কি হবে, 0.2 ডিভাইডেড বাই 2 কত হবে গো বলো, 0.1 পার ইউনিট। বোঝা গেছে? বলো এর পরেরটা করলে দিলে করতে পারবে তো? সেম ছোট ছোট অঙ্ক দিচ্ছি তোমাদের, এগুলো ছোট ছোট অঙ্কগুলো শর্ট কোশ্চেনে আসবে, একটা দুটো তো আসবেই, ঠিক আছে? আর বড় অঙ্ক করাবো, আগে আরও ফর্মুলা আছে, তারপরে বড় অঙ্ক করাবো। An equipment having 0.1 per unit impedance on 10 MVA 11 kV base, if the base value are change to 25 kV 50 MVA, the per unit impedance of equipment is। কি হবে বলো? বলছে একটা ইকুইপমেন্ট দেয়া আছে যার 0.1 পার ইউনিট ইম্পিডেন্স অন 10 MVA আর 11 kV বেস বলে দিয়েছে। ইফ দ্য বেস ভ্যালু আর চেঞ্জ, যদি বেস ভ্যালুটা চেঞ্জ হয়, নতুন বেস ভ্যালু হয়, তাহলে নতুন পার ইউনিট ভ্যালু কি হবে? জেড বের করতে হবে তো নাকি? এটা আগে একটা দেয়া ছিল আর এখন এটা দিয়েছে, তাই না বলো? দেখো ভালো করে, ব্যাপারটা অনেকটা এরকম। জেড পার ইউনিট 1 ধরছি আমি, ইকুয়ালস টু, ও সরি জেড অ্যাকচুয়াল হয় উপরে, জেড অ্যাকচুয়াল 1 ডিভাইডেড বাই জেড বেস 1। এইখানকার প্রত্যেক কটা ভ্যালু আমরা জানি। জেড পার ইউনিট ইনিশিয়ালি কত ছিল, 0.1, এর এমভিএ রেটিং কত ছিল দেয়া আছে, কেভি বেস দেয়া আছে। ওকে, এবার এটা ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনে মানে কেস 1 যদি আমি বলি, দিস ইজ আওয়ার কেস 1। কেস 1-এ আমরা জেড পার ইউনিটের ভ্যালুটা জানি, অ্যাকচুয়াল ভ্যালু কোনো দিন চেঞ্জ হয় না, তাই না? বেস ভ্যালু চেঞ্জ হতে পারে, অ্যাকচুয়াল ভ্যালু চেঞ্জ হয় না। তাহলে এইখান থেকে জেড বেস কত হবে,
জেড বেস 1 কত হবে, কেভি বেসের স্কোয়ার মানে 11 ইন্টু 11, এই যে 11 ইন্টু 11 ইন্টু 10 টু দি পাওয়ার 6 একবারেই লিখলাম, বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে এই দুটো কেটে গেল। 11 ইন্টু 11 মানে 121 বাই 10 মানে কত হচ্ছে গো, ওই 121 বাই 10 মানে 12.1, তাই তো? এটা জেড বেস কখনকার, ইনিশিয়াল কেস, ফার্স্ট কেসের জন্য। কেস 2তে যদি দেখি আমরা, জেড পার ইউনিট 2 ইকুয়ালস টু জেড অ্যাকচুয়াল 2 বাই জেড বেস 2। জেড পার ইউনিট আমাকে বের করতে বলেছে, তাহলে ইনিশিয়াল জেড পার ইউনিট 0.1 ছিল, এখন বলেছে যে বেস ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, আগে বেস ভ্যালু ছিল 12.1, এখন বেস ভ্যালু কত হবে বের করো, কত হবে গো বলো? 22 স্কয়ার। হ্যাঁ, তাহলে তোমার 22 ইন্টু 22 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 50 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এটা যদি আমরা করি, দেখো তো একবার একটু ক্যালকুলেটরে কত আসছে, মোবাইলেই দেখো, 22 ইন্টু 22 বাই 50 করলে কত আসছে। সবাই ক্লাসে মানে ইয়ে ক্যালকুলেটর নিয়েই বসবে, হ্যাঁ। 9.68, তাই তো? 22 ইন্টু 22 ডিভাইডেড বাই 50, 9.68। ঠিক আছে, এবার আমি এইটাকে, এটা ইকুয়েশন 1 দিচ্ছি, এটা ইকুয়েশন 2 দিচ্ছি। তাহলে ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 যদি আমরা করি, জেড বেস, এই ভুল করলাম আবার, জেড পার ইউনিট 1 ডিভাইডেড বাই জেড পার ইউনিট 2 যদি করি, তাহলে কি আসবে, অ্যাকচুয়াল ভ্যালু দুটোরই সেম হবে। অ্যাকচুয়াল ভ্যালু কোনোদিনও চেঞ্জ হয় না, বেস ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে ওপরে আমাদের জেড অ্যাকচুয়াল 1 ডিভাইডেড বাই জেড বেস 1, জেড অ্যাকচুয়াল 2 ডিভাইডেড বাই জেড বেস 2। তাহলে এই দুটো কেটে যাবে, কারণ অ্যাকচুয়াল ভ্যালু দুটোরই সেম। তাহলে এখানে কি আসছে, জেড বেস 2 বাই জেড বেস 1। এবার ভ্যালুগুলো জাস্ট বসাবো, ক্যালকুলেশন করব, আনসার। তাহলে জেড পার ইউনিট 1 কত দেয়া ছিল, 0.1, আমাকে বলেছে জেড পার ইউনিট 2 বের করতে। আগে আমাদের বেস ভ্যালু, আগে বেস ভ্যালু ছিল 12.1, এখন বেস ভ্যালু কত হয়েছে, 9.68। তাহলে জেড পার ইউনিট 2, এটাকে এদিকে যদি নিয়ে যাই, তার মানে জেড পার ইউনিট 2 ইকুয়ালস টু 0.1 ইন্টু 12.1 divided by 9.68. Calculate this. কত হচ্ছে বলো? হ্যাঁ, 0.125 পার ইউনিট। কি অঙ্কটা কি বোঝা গেছে সবার? বলো, সবার কাছে ক্লিয়ার? বলো গো। বলো, বুঝেছো হ্যাঁ কি না সেটা তো বলো, না বুঝলে আবার বলছি, টেল মি কি সমস্যা বা কোথায় বুঝতে পারোনি, আর বুঝলে বলো হ্যাঁ স্যার ঠিক আছে। বুঝেছো, ওকে।
the impedance value of a generator is 0.2 per unit, the base value of 11 kV 50 MVA, the impedance value for a base value of for a base value of 22 kV and 150 MVA is কত হবে? এই অঙ্কটা এখনই করলাম নাকি? যা না, অ্যাজ লাইক অঙ্ক করলাম, তাই না? এটা সেম টু সেম, মোটামুটি সেমই। 22, 50, 10, 11 ও একটু আলাদা। যাই হোক, এই অঙ্কটা তাহলে হোমওয়ার্ক থাকলো, নয় বাড়িতে করবে। নেক্সট অঙ্ক করছি আমি, সেম অঙ্ক, জাস্ট ক্যালকুলেশনটা আরেকবার করবে বাড়িতে ভালো করে। if the base value are double, what would be the effect on per unit impedance? কি হবে বলো? কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। সবার কি মনে হচ্ছে? বাকিরাও বলো। বলছে বেস ভ্যালু আর ডাবল, যদি বেস ভ্যালুটাকে ডাবল করা হয়, হোয়াট উড বি দ্য এফেক্ট অন পার ইউনিট ইম্পিডেন্স? পার ইউনিট ইম্পিডেন্সের উপর কি এফেক্ট আসবে? দেখো কি বলতে চেয়েছে, ভালো করে ব্যাপারটা বোঝো। বলছে যে বেস ভ্যালুটা যদি ডবল হয়ে যায়, হোয়াট উইল দ্য এফেক্ট অন পার ইউনিট ভ্যালু। তার মানে আমরা এক্ষুনি দেখলাম না এই ফর্মুলাটা, এই যে এখানে অ্যাকচুয়াল ভ্যালু তো সেম থাকে, অ্যাকচুয়াল ভ্যালু সেম থাকে, তাহলে ওপরে পার ইউনিট 1 বাই পার ইউনিট 2, আর এটা কি বেস ভ্যালু 2 বাই বেস ভ্যালু 1। z per unit 1 by z per unit 2 equals to z base 2 by z base 1। ঠিক আছে, এবার এইখান থেকে আমাকে রিলেশনটা বের করতে বলেছে। তাহলে কি বলেছে, যদি ইফ দ্য বেস ভ্যালু আর ডাবল, তার মানে এই z base 2 যেটা,
জেড বেস 2, এটাকে আমরা তাহলে কী লিখব, 2z বেস 1। আগে যা বেস ভ্যালু ছিল তাকে 2 দিয়ে গুণ করলে তবেই আমাদের সেকেন্ড টাইম বেস ভ্যালুটা আসে ডাবল। তাহলে আমি এখানে 2 ইন্টু জেড বেস 1 লিখতে পারি, আর এটা জেড বেস 1, তাহলে এখানে কেটে দাও। তাহলে নতুন পার ইউনিটের সঙ্গে তাহলে জেড পার ইউনিট 2 ইকুয়ালস টু, এটা এদিকে চলে গেলে এটা 1/2 জেড পার ইউনিট 1। তাহলে নতুন জেড পার ইউনিটটা কি হয়ে যাচ্ছে বলো, ডবল হলো। কি বুঝতে পেরেছ না পারোনি? এইখানে যে আমি ইকুয়েশান 1 ইকুয়েশান 2 করে বের করলাম, এটা ভাগ করলাম, তারপরে যে আমাদের রিলেশনটা আসলো, কি আসলো, জেড পার ইউনিট 1/z পার ইউনিট 2 ইকুয়ালস টু জেড বেস 2/z বেস 1। এবার সেই ফর্মুলাটাই আমি লিখেছি। এবার ওরা কি বলেছে, আগে যা জেড ভ্যালু, জেড বেসের যা আগে ভ্যালু ছিল, এখন জেড বেসের ভ্যালুটা ডবল হয়ে গেছে। তাহলে 2 ইন্টু জেড বেস 1 করলাম আমি, তাহলে কেটে দিলে এবার নতুন তাহলে জেড বেস জেড পার ইউনিট 2 ইকুয়ালস টু 1/2 জেড পার ইউনিট 1, তার মানে হাফ হয়ে যাবে। বোঝা গেছে সবার কাছে? বলো, না বুঝে থাকলেও বলো, বুঝে থাকলেও বলো। টেল মি ক্লিয়ার তো? ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাস এইটুকুই, বাকি রুটিন তো আমি তোমাদের দিয়ে দিয়েছি, রুটিন মতো ক্লাস হবে, ঠিক আছে। আর নেক্সট উইক থেকে শুক্রবার করে 2টো ক্লাস হবে পরপর। প্রথমে এই ক্লাসটা তোমাদের হবে বৃহস্পতিবার রাত সন্ধ্যে 7টায়, ঠিক আছে, পাওয়ার সিস্টেম 2। আর শুক্রবার হবে প্রথমে সন্ধ্যে 7টায় এইচভিডিসি, আর তারপরে তোমাদের হবে ওই ইয়ের ক্লাসটা 8:30 থেকে, আরেকটা কি সাবজেক্ট আছে, এইচভিডিসি আর হাইব্রিড ভেহিকলস, ওই ক্লাসটা, ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ সবাই, আশা করি বুঝতে পেরেছো ক্লাসটা। একটু চাপের আছে, সময় দিতে হবে, বুঝতে পারবে। ওকে, চলো রাখছি, বাই।